আপনারা দেখছেন এক পবিত্র, শান্তিময় এবং আধ্যাত্মিক পরিবেশ ঘেরা স্থান সিংড়া মাজার। এটি অবস্থিত দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের সিংড়া গ্রামে। ইতিহাস, বিশ্বাস এবং ভক্তির এক অপূর্ব মিলনস্থান এই মাজার। প্রাচীন এই মাজারটি স্থানীয় মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধার। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন দোয়া করতে, মানত করতে এবং মানসিক প্রশান্তি খুঁজে পেতে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই স্থানটিতে এলে মন যেন নিজে থেকেই শান্ত হয়ে যায়। পাখির ডাক, হালকা বাতাস আর আধ্যাত্মিক পরিবেশ সব মিলিয়ে এক অনন্য অনুভূতি। এখানে প্রতি বছর অনুষ্ঠিত হয় বার্ষিক ওরস, যেখানে হাজারো ভক্ত একত্রিত হয়। ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ এসে ভক্তি জানায় এই পবিত্র স্থানটিকে। আপনিও যদি কখনো ঘোড়াঘাট এলাকায় আসেন, একবার ঘুরে আসুন সিংড়া মাজার। পবিত্রতা আর শান্তির এক নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আমরা এখন শুনে আসি এই মাজারের ইতিকথা এবং ইতিহাস ঐতিহ্য। আমাদের সাথে আছেন উক্ত মাজারের, তার মুখ থেকে আমরা শুনবো আজকে মাজারের ইতিহাস এবং ঐতিহ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এই মাজারে খাদেম? জি। কতদিন? মুয়াজ্জিনি করি। মুয়াজ্জিন, খাদেম। তো এটা আমরা আসলে ইতিহাস ও ঐতিহ্য জানতে যাচ্ছি। আপনি যতটুকু জানেন এই সম্পর্কে, কিভাবে এটা হইলো, কিভাবে প্রতিষ্ঠা হইলো, এর পরবর্তীতে কিভাবে চলতেছে, এটা একটু যদি বলেন আমাদের। এটা আমরা তখন ছোট ছিলাম, বুদ্ধিজীবী ছিলাম আর কি। তখন বাবারা গ্রামে মানে মহামারী রোগ, বসন্ত, কলেরা অতিরিক্ত ছিল। মনে করেন দিনে 3টা 4টা 2টা 5টা করে মৃত্যু হতো। তো তখনই ওই পীর সাহেবের ইনার বাড়ি কিন্তু বউলবাড়ি, পীরগঞ্জে। হ্যাঁ, পীরগঞ্জ থানা। তো ওখানে খোঁজ করে যে ওখানে কামের লোক আছে, ওখান থেকে একটু যা কিছু দোয়া টোয়া নিয়েছি। তো যা এখানকার রক্ষা হলে কথা বললো। তো তখন সেই পীর সাহেব বললো যে আচ্ছা তাহলে আমাকে নিয়ে যেতে হবে। বলে চলেন তাহলে যাবো। তো বললো যে তাহলে গাড়ি ঘোড়া, তখন তো কোনো যানবাহন ছিল না, মোষের গাড়ি, গরুর গাড়ি, এই সমস্ত নিয়ে তাকে নিয়ে আসলো। নিয়ে আসার পর তখন সে মানে দোয়া করলো। তার দোয়া করার পর থেকে এই রোগগুলি অনেক নির্মূল হয়ে গেল, ধীরে ধীরে খুব কমে গেল। তো তখন বললো যে হুজুর, আমরা গ্রামের লোকেরা বললো যে হুজুর, আমরা আপনাকে এখানেই বাসা করে দিই। আচ্ছা আচ্ছা, আপনার থাকেন স্থায়ীভাবে থাকেন? স্থায়ীভাবে থাকেন। তাহলে বাবা, আমার তো ওখানে বাসা বাড়ি আছে, স্থান আছে, তো থাক, তা ওখানেও থাকবেন, এখানেও থাকবেন, আসা যাওয়া করবেন। তো তখন বললো তাহলে আচ্ছা ঠিক আছে, করে দেন। আমার বড় ছেলে আছে আব্দুল ওয়াহেদ, উনি না হয় আসে থাকবে, হ্যাঁ করবে, আমি আসা যাওয়া করবো, দেখাশোনা করবো। তো তখনই ওই রোগটা পারে, তখন থেকে এরা ওনার কাছে বয়াত গ্রহণ করলো। বয়াত গ্রহণ করার পর তাই পরিচিত হয়। এই সমস্ত জায়গা জমি সব হুজুরকে দিলে যে ওরস করার জন্য খড়ি খেত দরকার। তখন এই জায়গা জমি মনে করো 32 বিঘার মতো জমি, রোপা জমি সুদ্ধা তাকে দান করলো। এখনো আছে? এখনো আছে।
এই যে এই জায়গাগুলো সবই দান করা গেল। আচ্ছা। হ্যাঁ, দান করার পর যখন তাহের মিয়া ছিল মিঠাপুকুর, তাহের মিয়া ওই হুজুরের সাথে কিন্তু খাদেমি ছিল আর কি। ওই ওখানে মিঠাপুকুরে যেত, এখানেও আসতো, বউল বাড়িতে থাকতো। থাকার পর হঠাৎ করে আগে তো মনে করো এই যে বেড়াম স্টক, এই রোগটা ডাক্তার ছিল না, বুঝতেও পারেনি। তখন এই যে আব্দুল ওয়াহিদ মিয়া বাবার আগেই কিন্তু সে স্টক করে মারা গেল। আচ্ছা, হুজুরের আগে তার বড় ছেলে আগে মারা গেল স্টক করে। মারা যাওয়ার পর হুজুর খবর দিল যে এইরকম ব্যাপার। তাহলে আচ্ছা ঠিক আছে, আপনারা যাপন করেন, যাপন করে দেন। তো তখনই এই জায়গাটা নির্ধারিত করে দিয়েছিল পীর সাহেবের যে এখানেই আমাদের মাজার হবে। তো এই জন্য এখানে মাজার হয়, এখানে যাপন করলো। তারপরে ফির হুজুর যখন মারা যায়, হুজুর মারা গেলেও এখানে দাফন করা হইল। হ্যাঁ হ্যাঁ, তারপর 6 মাস কি 9 মাস যাই হোক, এর মধ্যেই হুজুরের ছেলে আছে বউলবাড়ি, তারা নিয়ে যেতে আসছিল যে আমরা এখানে থাকবো না, ওখানে নিয়ে যা মাজার করবো বউলবাড়িতে। তো তখন তারা অনেক লোকজন নিয়ে আসে, রাতের বেলায় নিয়ে আসে, মানে মাজার এক জায়গায় খারাপ তারা তুলে এখানে উদম করছিল। এটা আমার দেখা কথা। আচ্ছা আচ্ছা আচ্ছা। উদম করে কিন্তু পীর সাহেব নিজবা পারেনি, উনি উঠেই নেই। তার কাপড় চোপড় আমরা দেখা তখন বুঝলি যে যেভাবে শুয়ে থুসে ওইভাবেই আছে। মানে 6-9 মাস পরে হ্যাঁ তুলে দেখেছে যেরকম যেরকম অঙ্কেই আছে, কেউ তাকে তুলে পানি ধরতেও পারবেন, ওই রকম আছে। তারপরে ফির আবার গ্রামবাসী বা ভক্তবৃন্দ খবর, তখন তো মাইক টাইক ছিল না কিছু, মুখে মুখে খবর দিয়ে তারা আসে, ফির আবার মাটি দেওয়া হলো, আবার যাপন করলো। আর কৃষক আমরা দেখছি যে উনি এতই সহি ছিলেন যে বাহিরে বাড়াতো না, ঘরের মধ্যে যদিও বাড়াতো আগে বাড়া দেখে যে মেয়ে মানুষ দেখা যায় নাকি কোনো, যদি মেয়ে মানুষ হয়তো তখন তো এত লোক সঙ্গে ছিল না, কম ছিল, যদি কেউ হয়তো দেখা যায় তখন উনি খাবার দিয়ে ভিতরে যাচ্ছেন, ওই খাওয়া দাওয়া করছেন। আমার জ্যাঠাও খাদেম ছিল, ওই পাড়ায় যে আমসার কাজী ছিল, চিনেন তো, খাদেম ছিল। ফের ওই যে সাতপাড়ার জমিদারি ফকির, উনিও তার খাদেম ছিল। এরা ওই যে ভাত পাক করেছে, গোসল করাছে, শুধু খালি আতপ চালের ভাত 1 মুঠ করে খাচ্ছে, 1 মুঠ চালের ভাত, ঝাল লবণ দিয়ে অন্য কোনো সুস্বাদু খাবার খাইতেন না। আচ্ছা, আপনি কতদিন ধরে আছেন এই জায়গায়? কতদিন আপনার দায়িত্ব? মনে করো ছোট থেকে ধরো 30 থেকে 40 বছর। প্রায় 30-40 বছর আপনি এখানে আছেন খাদেম হিসাবে? হ্যাঁ। আচ্ছা, আপনার আগে গিয়েছিলেন? আমার আগে কলাবাড়ি হারেস ছিল, তার আগে যে সালাম ছিল কানাকাড়ির। আচ্ছা, এইভাবে বর্তমানে আপনার, হ্যাঁ আমি আছি। এরপরে কি হবে সেটা তো আর বলা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, খুবই ভালো লাগলো। যখন হুজুরে মনে করো ঘরে শুয়ে থাকে, তখন দেখি আমরা খাওয়ার লোক তো তখন ছোট, ওই লোক সঙ্গে ওটা নিয়ে এসে খাওয়া খাদ্য, তাই কিন্তু কোনোদিনও খাই নাই, ওই খাঁচা ভরে ছোল। আমরা যা জ্বালা মানে ভুলকি করি, সেখানে হাত ইশারা করে কাছে আসে, কাছে গেলে পারো সব দিয়ে যায়। ওরা সবাই সামনে মহরম মাসে প্রথম চাঁদ, যদি চাঁদ, তার ওটাই 14 দিন আছে। কিরকম মানুষ হয়ে জায়গায়? মানুষ মনে কর 2টা হয় বড়, 12 ফাল্গুন একটা হয় বাংলার, 12 ফাল্গুন, আর হলো 9 অগ্রহণ, এই 2টা হয়, 2টা বড় হয়। এটাও বড়ই, কিন্তু লোক সংখ্যা অত আসে না। আচ্ছা আচ্ছা। আর একদিকে মনে করো এখানে বৃষ্টি অনেক দিনকার ব্যাপার, বৃষ্টি কিন্তু খরা, প্রচণ্ড খরা, কোথাও বৃষ্টি নাই। তখন এই হুজুরক নিয়ে যা বড় একটা বিল পশ্চিম পাড়ে নামাজ
অনুষ্ঠান একটু করলো নামাজ পড়ার জন্য, সঙ্গে সঙ্গে বৃষ্টি। মানে বৃষ্টির জন্য যে নামাজটা হয়। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বৃষ্টি, মানে একেবারে মুনাজাত ধরছে আর সারাসারি নাই। এইদিকে মেঘ উঠলো দেখে, ওই মেঘে বৃষ্টি মানে একেবারে মাঠ সয়লাব করে দিল। এটা আপনার দেখা? হ্যাঁ, এটা দেখা তো, যে কটা কথা বললাম সব আমার চোখে দেখা। চোখে দেখা। আপনার পুরো নাম কি? মোহাম্মদ আব্দুল সত্তার।